বাবা, আমি ইঞ্জেকশন নেব না, কিছুতেই না। ওরকম করে না লিলি, কথা না শুনলে বাবা কিন্তু খুব রেগে যাবে, আর রেগে গেলে। হাতের ইঞ্জেকশনটা তুলে ধরে মানুষটা, নিডল চুইয়ে এক ফোঁটা তরল এসে পড়ে মাটিতে। আমার কষ্ট হয়, আমার। কথাটা শেষ হওয়ার আগেই একটা শক্ত হাতের চড় এসে পড়ে মেয়েটার গালে। ঠোঁটের নিচে রক্তের স্বাদ পায় সে। হাত পা কুষ্ঠ রোগীর মতো কাঁপছে। শুধু ভয়ে নয়, চাইলেও হাতটা নিজের আয়ত্তে রাখতে পারে নাও। নাও, কাম অন লিলি, হাতটা তোলো তো দেখি 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 দেখি। হ্যাঁ, তোলো। আদর করে মেয়েটার হাতের উপর দিকে হাতগুলোতে থাকে লোকটা। আমাকে আর কষ্ট দিও না বাবা, ইঞ্জেকশন দিলে আমি আর চলতে পারি না, হাত দিয়ে কাজ করতে পারি না। মেয়েটা থুতনিতে আদর করে একটা হাত রাখে লোকটা। যাতে তুমি আমার মনের মতো হয়ে থাকো, সেই জন্যই তো দিচ্ছি ইঞ্জেকশন। হ্যাঁ, ড্যাডিজ লিটল গার্ল। চল, আমি মায়ের সঙ্গে থাকবো। অনুরোধটা আর্তনাদের মতো শোনায়। লোকটার মুখে একবার করুণ হাসি খেলে যায়। কিন্তু মা তো তোমার সঙ্গে থাকবে না মামনি, তার তো আলাদা সংসার আছে। এদিকে তাকাতে হবে না, চলো ওদিকে তাকাও তাকাও তাকাও। মেয়েটা কিন্তু মুখ ঘোরায় না। হাতে সিরিঞ্জ ঢোকায়, ছিটকে খানিকটা রক্ত বেরিয়ে আসে। এই প্রথম রক্তের লাল রংটাই এখন নেশা ধরাচ্ছে ওকে। সেই রক্তটার দিকে জলজলে চোখে তাকিয়ে থাকে সে। ঝাঁপিয়ে বৃষ্টি নামতেই দৌড়ে একটা দোকানের শেডের নিচে এসে দাঁড়ালো অনিন্দ। আচমকা বৃষ্টি এসে পড়ায় একেবারে কাক ভেজা হয়ে গেছে। হাঁপাতে হাঁপাতে কপালে এসে পড়া ভেজা চুলগুলো সরিয়ে দিল। চারপাশে তাকিয়ে খুঁজে দেখতে লাগলো বসার মতো কোনো জায়গা পাওয়া যায় কিনা। দোকানটা অনেকক্ষণ আগে বন্ধ হয়ে গেছে, শাটার নামানো। বাইরে একটা সাদা টিউব জ্বলছে, সেটা থেকে আলো এসে সামনে পড়েছে বটে, তবে এখন ট্যারচা করে পড়া ঝাঁক ঝাঁক বৃষ্টির ফোঁটা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। শাটারের সামনেই একটা কাঠের বেঞ্চ রাখা। কাঁধ থেকে ব্যাগটা খুলে তার উপর রেখে পাশেই বসে পড়ল অনিন্দ। বৃষ্টির যা তেজ, তাতে সহজে কমবে বলে মনে হচ্ছে না। সনসনে ঠান্ডা হাওয়া ভেসে আসছে, জোলো হাড় কাঁপানো হাওয়া। অনিন্দর শরীরটাও শিউরে উঠল কয়েকবার। জামাটা যেভাবে ভিজে আছে তাতে কাল নিশ্চয়ই ঠান্ডা লাগবে। পকেট থেকে মোবাইল ফোন বার করে হতাশ হল। নেটওয়ার্ক গায়েব, ফোন লাগছে না, ইন্টারনেটও নিষ্ক্রিয়। অগত্যা ইয়ারফোন কানে গুঁজে রেডিও অন করল সে। 2-4টে ফ্রিকোয়েন্সি ধরছে অ্যান্টেনা, 3টে বিজ্ঞাপন, একটাই গান হচ্ছে। রাতে বাড়ি ফিরতে ফিরতে এই রেডিও স্টেশনটা আগেও শুনেছে অনিন্দ। এই সময় একটা বিশেষ অনুষ্ঠান হয়, রাতের হেল্পলাইন। রাত বিরেতে কলকাতার রাস্তায় কি কি সমস্যা হতে পারে সেই নিয়ে আলোচনা, আর মাঝে মাঝে পুরনো গান, কখনো আবৃত্তি করেও শোনানো হয়। এখন পুরনো দিনের একটা বাংলা গান চলছে। সুরটা ভারী ভালো লাগলো অনিন্দর, মনটা জুড়িয়ে এলো। গানের মধ্যে সে মজে গেছিল, এমন সময় আচমকাই থেমে গেল গানটা। বিরক্ত হলো অনিন্দ, বেশ লাগছিল শুনতে। গান থেমে ঘোষকের গলা ভেসে আসছে, ভারী সিরিয়াস গলায় একটা ঘোষণা পড়ছে। আধা মনোযোগ দিয়ে শুনতে লাগলো অনিন্দ। রাতের হেল্পলাইনে আজ আমাদের আলোচনা সিরিয়াল কিলিং নিয়ে। আপনাদের জানিয়ে রাখি, গত সপ্তাহে উত্তর কলকাতার রাস্তায় কয়েকটি নৃশংস খুন হয়ে গেছে। পুলিশ আশঙ্কা করছে এ কাজ কোনো সিরিয়াল কিলারের। আততায়ী সদ্যজাত শিশুর কান্না নকল করতে পারে। এই ক্ষমতাকে কাজে লাগিয়েই খুনগুলো করছে সে। অসহায় পরিত্যক্ত শিশুর টোপ দেখিয়ে ভিকটিমকে বাড়ির বাইরে টেনে আনছে। খুন করার পর প্রতিটি খুনের অকুস্থলে ফেলে যাচ্ছে একটি পুতুলের মাথা, কাটা মাথা।
শহরবাসীর মুখে এই সিরিয়াল কিলারের নাম ক্রাইম বেবি। পুলিশের নির্দেশ, মাঝরাতে আপনি যদি বাড়ির বাইরে কিংবা রাস্তায় কোনো সদ্যজাত শিশুর কান্না শুনতে পান, তবে দয়া করে সাড়া না দিয়ে ফোন করুন 94646 নম্বরে, বা অভিজ্ঞতা জানাতে আমাদের লাইভ ইন অনুষ্ঠানে ফোন করুন 8888 নম্বরে। বাড়ির সমস্ত জানলা দরজা বাড়তি যত্নে লক করে রাখবেন। অযথা ভয় পাওয়ার প্রয়োজন নেই। ধন্যবাদ। ঘোষণা শেষ হতেই আগের গানটা আর শোনা গেল না। ক্রাইং বেবিকে নিয়েই আলোচনা শুরু হয়েছে। অনিন্দর কিন্তু আর ভালো লাগলো না শুনতে। মনটা আশঙ্কায় ভারী হয়ে গেছে। এই মুহূর্তে সে উত্তর কলকাতারই একটি গলির ভিতর আশ্রয় নিয়েছে। চতুর্দিকে বৃষ্টি আর অন্ধকারে ঢেকে আছে। দুহাত দূরে মানুষ দাঁড়িয়ে থাকলেও তাকে দেখা যাবে না। রাস্তাটা কি খালি? এ ব্যাপারে আলোচনা করতে আজ আমাদের সঙ্গে আছেন মনস্তাত্ত্বিক সমীরণ গাঙ্গুলি। মিস্টার গাঙ্গুলি, আপনার কি মনে হয় কেন খুনগুলো করছে ক্রাইম বেবি? দেখো ভাই, এই ধরনের সিরিয়াল কিলারদের মোটিভ তাদের ছেলেবেলার সঙ্গে জড়িয়ে থাকে। খুনের ধরন দেখে আমার মনে হচ্ছে খুনি কোনো কারণে ছেলেবেলায় নিজের বাবা মার কাছে রিপিটেডলি অ্যাবিউজড, সেই কারণে আরো বেশি করে এই ব্যাপারটায় গুরুত্ব পাচ্ছে। এই যে বৃষ্টিটা এর মধ্যে আরো বেড়েছে। ইয়ারফোনে বেয়ে আসা শব্দ প্রায় ঢেকে যেতে বসেছে। অনিন্দ উঠে দাঁড়ালো। ব্যাগের ভেতরে ছাতা আছে বটে, কিন্তু ছাতায় এ বৃষ্টি আটকাবে না। তাও খবরটা শোনার পর থেকে আর এখানে দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করলো না তার। ছাতা খুলে বাইরের দিকে পা বাড়ালো অনিন্দ। সঙ্গে সঙ্গে পা আটকে গেল। বৃষ্টির শব্দের সঙ্গে মিশে আর একটা আওয়াজ কানে আসছে, একটি শিশুর কান্না। মনে হচ্ছে একটু দূরেই কোথাও মাটির উপর বসে কেঁদে চলেছে কোনো বাচ্চা। অক্ষম শব্দে কাউকে ডাকছে। এগিয়ে রাখা পাটা পিছিয়ে নিল সে। একটু আগে রেডিওর ঘোষণাটা মনে পড়ে গেল। আততায়ী সদ্যজাত শিশুর কান্না নকল করতে পারে। শব্দটা ঠিক যেদিক থেকে আসছে সেদিকে তাকিয়ে কিছুই দেখতে পেল না। বুকের ভেতর চাপা উত্তেজনার স্রোত বইছে। হাঁটু কেঁপে কেঁপে উঠল। সত্যি কি কোনো শিশু কাঁদছে? এত রাতে রাস্তায় একটা সদ্যজাত শিশুকে কে ফেলে যাবে? অনিন্দ ভেবে দেখল, সিরিয়াল কিলার যদি সত্যি তার পিছু নিয়ে থাকে তবে শাটারের তলায় দাঁড়িয়ে বিশেষ লাভ হবে না। উল্টে আলোর মধ্যে দাঁড়িয়ে থাকলে আততায়ীরই সুবিধে হবে। ছাতাটা খুলে বাইরে বেরিয়ে এলো সে। দৌড়বে কি? বাইরে বেরিয়ে কিন্তু মনের জোর বেড়ে গেল অনিন্দর। কান্নার আওয়াজ খুব একটা দূর থেকে আসছে না। সত্যি যদি কোনো শিশু হয়, এই অবস্থায় রাস্তার উপর পড়ে থাকলে ঘন্টা খানেকের মধ্যেই মারা যাবে। হয় বৃষ্টির জলে, না হয় কোনো গাড়ি পিষে দেবে। সাহসে ভর করে শব্দটা লক্ষ্য করে আরো এগিয়ে এলো অনিন্দ। হঠাৎ তার মনে হলো বাচ্চার কান্নাটা ঠিক স্বাভাবিক নয়। তবে গোলমালটা যে ঠিক কোথায় সেটা বুঝতে পারল না। এক টানা ফোঁপানো কান্না। হাতের ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বেলে নিল সে। কয়েক পা এগোতেই মাটির উপর কিছু একটা চোখে পড়ল। হ্যাঁ, ওখান থেকেই আসছে কান্নাটা। ওই তো একটা সদ্যজাত বাচ্চাই তো। ফ্ল্যাশ লাইট মাটির দিকে ধরে জিনিসটার কাছে এসে দাঁড়ালো অনিন্দ। আর সঙ্গে সঙ্গে ভুলটা বুঝতে পারল। কোনো বাচ্চা নয়, মাটির উপর পড়ে আছে একটা ইঞ্চি 10 লম্বা, জমা জলে প্রায় আধ ডোবা হয়ে যাওয়া পুতুল। আর সেই পুতুলের ভেতরে লাগানো কোনো যন্ত্র থেকেই বেরিয়ে আসছে কান্নার আওয়াজটা। পুতুলটাকে দেখে কিন্তু পরিত্যক্ত বলে মনে হলো না। তবে এই মুহূর্তে বৃষ্টির ধাক্কায় তার চুলগুলো পিচের রাস্তার উপর ছড়িয়ে গেছে। আশ্চর্য, এমন একটা পুতুল রাস্তার উপর কে ফেলে গেল?
তবে কি গাড়ি করে যেতে যেতে কারোর হাত থেকে পড়ে গেছে? আগ্রহ হতে নিচু হয়ে সেটা মাটি থেকে তুলে নিতে যাচ্ছিল অনিন্দ। ঠিক এমন সময় পেছন থেকে আসা একটা মেয়েলি গলায় চিৎকারে বুক কেঁপে গেল তার। বৃষ্টির মধ্যে থেকে দমকা হাওয়ার মতো সাদাটে কিছু একটা ছুটে এসে তার হাতে ধরা পুতুলটা ছিনিয়ে নিল। তারপর মিলিয়ে গেল রাস্তার উল্টো দিকের ফুটপাথে। সরু নোক লেগে কবজির কাছের কিছুটা ছিঁড়ে গেল অনিন্দর। পুতুলটা ছিনিয়ে নিয়েই মানুষটা হারিয়ে গেছে বৃষ্টির মধ্যে। কান্নার শব্দটা মিলিয়ে গেছে সেই সঙ্গে। আবার মুষলধারায় বৃষ্টির ঝমঝম। অনিন্দর হাতের চেরা অংশটা দিয়ে রক্ত বেরিয়ে আসছে। বৃষ্টির জলে মুহূর্তে ধুয়ে যাচ্ছে সেই রক্ত। চামড়ার ব্যাগটা আগলে ধরে সেদিক লক্ষ্য করে এগিয়ে চলল অনিন্দ। কয়েক পা এগোতেই মানুষের শরীরের অবয়ব চোখে পড়ল তার। একটা মেয়ে রাস্তার ধারে দোতলা বাড়ির কার্নিশের নিচে দাঁড়িয়ে পুতুলটা বুকে আঁকড়ে ধরে হাঁপাচ্ছে। চুল দিয়ে মুখের বেশিরভাগটাই ঢাকা। অনিন্দকে বৃষ্টির চাদর পেরিয়ে আসতে দেখে আর একটু শক্ত করে চেপে ধরল পুতুলটা। তারপর এক পাশ ফিরে দাঁড়ালো। ওটা কি আপনার? মেয়েটার মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করল অনিন্দ। মেয়েটা কোনো উত্তর দিল না। তার মুখে চোখে আতঙ্কের ছাপ। অনিন্দ লক্ষ্য করল মেয়েটার বয়স 17-18 বেশি নয়। গায়ে ঢোলা লম্বাটে গোছের জামা কোমর ছাড়িয়ে হাঁটুর খানিক নিচ অবধি নেমে এসেছে। আপনি ঠিক আছেন তো? আবার প্রশ্ন করে অনিন্দ। কোনো উত্তর আসে না। একইভাবে পুতুল চেপে ধরে লুকোনোর চেষ্টা করছে মেয়েটা। অনিন্দ বুঝতে পারে মেয়েটার কিছু একটা সমস্যা আছে। মুখ চোখ দেখে মাথায় খানিকটা ছিট আছে বলেও মনে হয়। তাকে আর না ঘাঁটিয়ে পিছিয়ে আসতে যাচ্ছিল সে, এমন সময় বিড়বিড় করে কথা বলে ওঠে মেয়েটা। ও আমাদের মেরে ফেলবে। অনিন্দ ঘুরে দাঁড়ায়। কে মেরে ফেলবে? ওই যে। আঙুল দিয়ে বৃষ্টির চাদরের ভেতরে একটি জায়গা দেখিয়ে দেয় মেয়েটা। ধোঁয়াশা ছাড়া আর কিছুই নেই সেখানে। অনিন্দ মুখ ফিরিয়ে নেয়। আমাদের বলতে আপনার সঙ্গে আরো কেউ আছে? এতক্ষণে অনিন্দর দিকে মুখ তুলে তাকায় মেয়েটা। হাতের পুতুলটা দু হাতে সামনে তুলে বলে, এই যে মিনি, আমার মেয়ে। এবার ব্যাপারটা বুঝতে পেরেছে অনিন্দ। মেয়েটা পাগল। তবে চেহারা দেখে রাস্তায় ঘুরে বেড়ানো ভব ঘুরে পাগল বলে মনে হয় না। সম্ভবত কাছেই কোনো বাড়িতে থাকে। রাতে সবাই ঘুমিয়ে পড়তে দরজা খোলা পেয়ে বেরিয়ে এসেছে। ভয়টা এবার কেটে যায় অনিন্দর। বলে, আরে ভয় নেই, কেউ মারবে না তোমাদের। কোথায় থাকো তুমি? মেয়েটা উত্তর দেয় না। পুতুলটা চুলগুলো আঙুল দিয়ে আঁচড়ে দিচ্ছে। মিহির সুরে একটা লালাবাইকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে। এই পুতুলটা, তোমার মেয়ে পড়ে গেল কি করে বলো তো? আমাদের মারতে চাইছিল, আমি ওকে নিয়ে পালিয়ে এসেছি। মারতে চাইছিল? কে? আচমকাই অনিন্দর শার্টের নিচের দিকটা খামচে ধরে মেয়েটা। ওই যে, আওয়াজ শুনতে পাচ্ছ না তুমি? কিসের আওয়াজ? পায়ের আওয়াজ। মেয়েটার অস্থির চোখের মনি দুটো বৃষ্টির চাদরের ভেতরে কাকে যেন খুঁজছে। বিড়বিড় করে কিছু আওড়ে চলে সে। ভয় পেয়ে অনিন্দর পেছনে লুকিয়ে পড়ে মেয়েটা। অনিন্দ ভালো করে কান পাতার চেষ্টা করে। বৃষ্টির অঝোর ধারার শব্দ আসছে, কিন্তু তাছাড়া আর কিছু তো নেই। মেয়েটার মাথায় যে ছিট আছে সেটা তো বোঝাই যাচ্ছে। সেই সঙ্গে স্কিজোফ্রেনিয়াও আছে নাকি? অনিন্দ পেছনে ঘুরে প্রশ্ন করে, তোমার মেয়ের নাম মিনি, তা তো বুঝলাম। তোমার নাম কি? আমি পিয়ালি। মিষ্টি গলার স্বর মেয়েটার। পুতুলের মায়ের মতোই দেখতে বটে, অথচ ডিলিউশনে ভুগছে। অনিন্দর মায়া হয় মেয়েটার জন্য।
তা পিয়ালি, এত রাতে বৃষ্টিতে বাড়ির বাইরে এভাবে ঘুরে বেড়ালে মেয়ের তো শরীর খারাপ হবে। তুমি তুমি আমাকে বাড়ি পৌঁছে দেবে? সে নিশ্চয়ই, কিন্তু তার আগে তো জানতে হবে তুমি কোথায় থাকো। এবারে এক এক পা করে পিছিয়ে যায় পিয়ালি। যদি তুমি সে হও, তুমি যদি মাঝপথে পিছন থেকে একটা ছুরি দিয়ে। দেখ, আমার কাছে ছুরি কোথায়? পিয়ালি চোখ নেমে আসে অনিন্দর হাতে ধরা চামড়ার ব্যাগের দিকে। ওতে কি আছে? এবার বেশ খোলা গলাতেই হেসে ওঠে অনিন্দ। আরে ওতে ছুরি টুরি নেই, তবে অন্য একটা জিনিস আছে, দাঁড়াও দেখাচ্ছি। ব্যাগ খুলে ছোট চেন থেকে চিরুনি বের করে আনে অনিন্দ। মেয়েটার দিকে বাড়িয়ে ধরে। নাও, এটা দিয়ে ওর চুল আঁচড়ে দাও। পিয়ালির গোটা মুখ জুড়ে সরু হাসি খেলে যায়। চিরুনিটা হাতে নিয়ে পুতুলের চুল আঁচড়াতে থাকে। লালাবাইটা আবার শোনা যায়। সুযোগ বুঝে কার্নিশের তলায় বেশ কিছুটা তফাতে সরে আসে অনিন্দ। মোবাইলটা পকেট থেকে বের করে দেখে অল্প হলেও এতক্ষণে নেটওয়ার্ক এসেছে তাতে। মনটা খুশি হয়ে ওঠে। নাম্বার ডায়াল করতে গিয়েও কিন্তু সে থেমে যায়। কোন নাম্বারে কল করতে বলেছিল যেন? অনিন্দ প্রথম নাম্বারটা মনে পড়ে না। দ্বিতীয়টা সহজ বলে সেটা মনে আছে, 8888। অগত্যা সেটাই ডায়াল করে। ওপাশ থেকে প্রথমে গানের শব্দ ভেসে আসে। লাইনটা কানেক্ট হতে একটু সময় লাগে। কাকে ফোন করছো তুমি? পিয়ালি হঠাৎই ফিরে তাকিয়েছে তার দিকে। ফোনটা কেটে দেয় অনিন্দ, হেসে বলে, ওই বাড়িতে ফোন করছিলাম, আসলে দেরি হচ্ছে তো, সবাই চিন্তা করবে। তোমার বাড়িতে কে কে আছে? মা আছেন, বোন আছে। অনিন্দকে আর কিছু বলার সুযোগ দেয় না সে। নিজের মনেই বলতে থাকে, বাবা নেই, মরে গেছে, তাই না? আমারও নেই জানো, সেই ছোটবেলায় দেখেছিলাম। আমাদের কত মিল, তাই না? কই, বেশি তো নয়, একটাই তো হলো সবে। পিয়ালিকে একটু চিন্তিত দেখায়। ভেবে চিনতে বলে, জানো, ও আমাকেও মারতে চায় আর তোমাকেও মারতে চায়। অনিন্দর পায়ের পাতা কেঁপে ওঠে। আমাকে? মানে আমাকে মারতে চাই কি করে জানলে? ওই যে, ওই তো, ও তো তোমার দিকে তাকিয়ে আছে। আঙুল দিয়ে অনিন্দকে সামনে ইশারা করে মেয়েটা। সামনে ফিরে অনিন্দ দেখে জমাট বেঁধে আছে অন্ধকার। ঝমঝমে বৃষ্টির চাদরে প্রায় কিছুই দেখা যাচ্ছে না। কয়েক সেকেন্ড অপলক চোখে তাকিয়ে থাকে। কয়েকটা ধাতুর মতো ঠান্ডা আঙুল তার হাত চেপে ধরে। খলখল হাসির শব্দ ভেসে আসে। ঋতু, আমার মিনিও এত ভয় পায় না, আবার বলে আমাকে বাড়ি পৌঁছে দেবে। প্র্যাঙ্ক করলো মেয়েটা। নিশ্চিন্ত হয়ে তার হাসি ভরা নির্মল মুখটার দিকে চেয়ে থাকে অনিন্দ। ফর্সা রং, সরু ঠোঁট, ছোট ইঞ্চি দুয়েকের কপাল, চোখ দুটো বড় সড়ো। কিন্তু একটা অস্বাভাবিক ব্যাপার আছে মেয়েটার মধ্যে। ভালো লাগে, কেমন যেন ভয় মেশানো ভালো লাগা। অনিন্দ কিছু বলতে যাচ্ছিল, এমন সময় একটা আলোর ঝলকানিতে ভরে যায় চতুর্দিক। কাছেই কোথাও বাজ পড়েছে। মেয়েটার চোখে মুখে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আর কয়েক সেকেন্ডের মধ্যেই বাজের শব্দ শোনা যাবে। এই ধরনের স্কিজোফ্রেনিকরা সাধারণত বাজ টাজ পড়লে ভীষণ ভয় পায়। একটা বুদ্ধি খেলে যায় অনিন্দর মাথায়। সুযোগ বুঝে মেয়েটার কাছে এগিয়ে আসে সে। বাজের শব্দে মাটি কেঁপে ওঠে। মেয়েটা ভয় পেয়ে এক হাতে জড়িয়ে ধরে অনিন্দকে। শরীরের ছোঁয়ায় অনিন্দ কিছু অনুভব করার চেষ্টা করে। দুটো হাত রাখে মেয়েটার কোমরের কাছে। না, শক্ত কিছু ছোঁয়া লাগে না। মেয়েটার শরীরে কোথাও ছুরি গোঁজা নেই। একটু নিশ্চিন্ত হয় সে। মায়া লাগে মেয়েটার জন্য। বাজের শব্দটা মিলিয়ে যেতে
আস্তে আস্তে হাতের বাঁধন আলগা করে নেয় মেয়েটা। কয়েকটা লজ্জার রেখা ফুটে ওঠে ওর মুখে। একবার গলা খাকারি দিয়ে অনিন্দ বলে, বাজ পড়লে ভয় লাগে, তাই না? তুমি আমায় বাড়ি দিয়ে আসবে? মাথা নামিয়েই প্রশ্ন করে মেয়েটা। অসহায় লাগে অনিন্দর। মেয়েটা বাড়ি যেতে চাইছে, কিন্তু ঠিকানা বলতে পারছে না। তার কাছে মোবাইল ফোন জাতীয় কিছুও নেই যে সেখান থেকে কিছু জানা যাবে। 7-5 ভেবে সে ঠিক করলো বৃষ্টিটা একটু কমলে মেয়েটাকে একেবারে থানায় পৌঁছে দিয়ে যাবে। তাতে পুলিশের ঝামেলা হয় হোক, ক্রাইম বেবি থাক বা না থাক, এত রাতে রাস্তায় এই বয়সের একটা মেয়ে একেবারেই সেফ নয়। বৃষ্টিটা কমুক একটু, তারপরেই বেরোই আমরা। ওপরে নিচে মাথা নেড়ে সায় দেয় পিয়ালি। পুতুলটাকে কার্নিশের নিচে উঁচু পাঁচিলটার উপর শুইয়ে দেয়। তারপর এগিয়ে এসে অনিন্দর হাতটা তুলে ধরে। তোমার হাত কাটলো কি করে? আমার নখ লেগে? ওপর নিচে মাথা নাড়ায় অনিন্দ। পিয়ালির চোখ মুখে একটা বিষণ্ণ ছায়া নেমে আসে, যেন নখটা তার নিজের হাতেই লেগেছে। ভুল হয়ে গেছে, সরি। এক হাতে নিজের একটা কান ধরে শব্দটা উচ্চারণ করেছে মেয়েটা। অনিন্দর মনটা নরম হয়ে এসেছে এতক্ষণে। সে পিয়ালির মাথা চুল এলোমেলো করে দেয়। আমাকেই খুনি ভেবেছিলে, তাই না? না তো, তুমি কি করে হবে? কান থেকে হাত নামিয়ে অবাক চোখে বলে মেয়েটা। অনিন্দর হাতটা তুলে নিয়ে এক দৃষ্টে তাকিয়ে থাকে বেরিয়ে আসা রক্তের দিকে। কেন হব না? খুনি তো মেয়ে। মেয়ে? তুমি জানলে কি করে? আমি তো দেখেছি। দেখেছো? হ্যাঁ, এই যেমন তোমাকে দেখছি। মানে তুমি জানো খুনগুলো কি করেছে? জানি তো। কে? আমি। মেয়েটা এখনো একইভাবে চেয়ে আছে রক্তের দিকে। তাও অনিন্দ বুঝতে পারে শেষ শব্দটা বলার সময় পিয়ালির গলার মধ্যে কিছু একটা পাল্টে গেছে। শিশু সুলভ আলগা ভাবটা মুছে গিয়ে একটা গাম্ভীর্য ফুটে উঠেছে মুখে। এই, ইয়ার কি হচ্ছে আমার সঙ্গে? হাতটা নামিয়ে রেখে বৃষ্টির দিকে ফিরে তাকায় মেয়েটা। কপালে একটা হাত ঘষতে ঘষতে বলে, এই, আপনার কাছে একটা সিগারেট হবে? আবার সেই বদলে যাওয়া গলা মেয়েটার, যেন বাজের ঝলকানির সঙ্গে সঙ্গে কোনো ব্ল্যাক ম্যাজিকের মন্ত্রে পাল্টে গেছে মানুষটা। অনিন্দ বুঝে উঠতে পারে না, অবাক গলায় বলে, এ কি হঠাৎ করে কি হলো তোমার? ক্ষুধার্ত নেকড়ের মতো জ্বলন্ত চোখে অনিন্দর দিকে চায় অচেনা মেয়েটা। ধারালো ছুরির মতো গলা শোনা যায়। আরে, আর ইউ ডেফ ম্যান? সিগারেট চেয়েছি একটা আমি। এই প্রথম ভয় লাগে অনিন্দর। মেয়েটার চাহনি আমূল বদলে গেছে। এখন সেই ডাগর হরিণের মতো চোখ দুটো বেড়ালের চোখের মতো সরু হয়ে গেছে। তার দিকে তাকালেই বুকের ভেতরটা কেঁপে ওঠে। কণ্ঠস্বরে ঠান্ডা স্যাঁতস্যাঁতে ভাব। ব্যাগের ভেতর হাত চালিয়ে সিগারেটের প্যাকেট বের করে এনে মেয়েটার হাতে দিয়ে দেয় অনিন্দ। সিগারেটটা ঠোঁটে ধরতেই লাইটার দিয়ে সেটা জ্বালিয়ে দেয়। তারপর ভয়ে ভয়ে একটু দূরে সরে দাঁড়ায়। ধোঁয়ার লম্বা রিং ছাড়ে মেয়েটা। চারপাশে ঘুরিয়ে আড়মোড়া ভাঙতে ভাঙতে বলে, শিট ম্যান, ভাতটা ভালোই পেতেছিলাম, এই আপনি চলে এলেন না, সব মাটি হয়ে গেল। আমি মানে ধুর, আপনার জায়গায় যদি কোনো মেয়ে ছেলে হতো না, তাহলে এতক্ষণে। তার মানে এতক্ষণ তুমি? আমি না, পিয়ালি। আমাকে আপনি স্নেহা বলে ডাকতে পারেন। পিয়ালি একটা ন্যাকা মেয়ে ছেলে, নাটেড। ও মাই গড, এ তো স্প্লিট পার্সোনালিটি। এক্স্যাক্টলি। মেয়েটার ছোট থেকেই মাথায় গোলমাল আছে। মাঝে মাঝে ইচ্ছে করে ওর গলাতেই ছুরি ঢুকিয়ে দিই শেষ করে। অবাক হয়ে লক্ষ্য করে অনিন্দ। কয়েক মিনিটের ব্যবধানে যেন আমূল পাল্টে গেছে মানুষটা। একটু আগে নরম তুলোর মতো মেয়েটাকে এখন বন্য সাপদের মতো হিংস্র মনে হচ্ছে। অনিন্দর একবার মনে হয় এই অবস্থায় দৌড়ে পালিয়ে যাবার থেকে ভালো আর কিছু হয় না। পর মুহূর্তে একটা অন্যরকম ভাবনা চেপে ধরে তাকে।
মেয়েটা যদি বাকি খুনগুলো করেও থাকে তাহলেও এই মুহূর্তে তার কাছে অস্ত্র নেই। তাছাড়া কথা শুনে মনে হয় সে কেবলমাত্র মহিলাদের খুন করে। পিয়ালির জন্য দুশ্চিন্তা শুরু হয় তার। মানসিক সমস্যায় ভুগছে অসহায় মেয়েটা। এরকম হতে থাকলে যে কোনো দিন সে নিজের একটা ক্ষতি করে ফেলতে পারে। হয়তো খুনের ব্যাপারটা কেউ জানে না। আরো ইন্টেন্স ট্রিটমেন্টের দরকার। সত্যি যদি তার অল্টার ইগো স্নেহাই ক্রাইং বেবি হয়ে থাকে, তাহলে তার সম্পর্কে আরো কিছু না জেনে ফিরলে পুলিশের পক্ষে মেয়েটাকে আইডেন্টিফাই করা মুশকিল হবে। সে মনে মনে একটা প্ল্যান বের করার চেষ্টা করে। এই মুহূর্তে পিয়ালি নেই, আছে সিরিয়াল কিলার ক্রাইং বেবি। সে যদি ধুরন্ধর খুনে হয় তাহলে পিয়ালির সম্পর্কে বেশি ইনফরমেশন জানাবে না অনিন্দকে। পিয়ালি জানে আপনার কথা? মেয়েটার মুখের দিকে চেয়ে জিজ্ঞেস করে সে। সিগারেট ধরা হাতেই কপাল থেকে চুল সরায় স্নেহা। জানে, কিন্তু আমার ব্যাপারে ও কাউকে বলবে না। পুতুলটাকেও নিজের মেয়ে ভাবে। মাঝে মাঝে ওটাকে খুন করার ভয় দেখাই তো। এই ভালো কথা, তখন নাম্বার ডায়াল করছিলেন না, কেটে দিলেন যে। পিয়ালিকেই খুনি সন্দেহ করছিলেন, তাই না? আমি যে নাম্বারটা ডায়াল করেছিলাম সেটা আপনি... প্রশ্ন করতে গিয়েও আটকে যায় অনিন্দ। ভীষণ কাছাকাছি সরে এসেছে স্নেহা। ডান হাতটা বুক ছুঁয়ে উঠে আসে গলার কাছে। অনিন্দ বাধা দিতে গিয়েও আটকে যায়। মেয়েটা তার গলার একটা বিশেষ জায়গা দু আঙুলে চেপে ধরে বলে, এই দেখুন, এটাকে বলে ল্যারিংস। এর ঠিক উপরে এই জায়গাটা, বুঝতে পারছেন? এইটা হলো ফ্যারিংস। মানুষের গলার এই দুটো জায়গাকে জয়েন করে রাখে ট্র্যাকিয়া, গোদা বাংলায় শ্বাসনালী। ভারী মজার জিনিস জানেন, নরম, সেন্সিটিভ, কিউট, ঠিক পিয়ালির মতো। অথচ এই ট্র্যাকিয়াকে ছুরি দিয়ে কাটা বেশ মুশকিল, কারণ এর চারপাশে গিজগিজ করছে স্কিন টিস্যু, কার্টিলেজ, এসব। মানে আমার মতো। এবার হাতে জোর থাকলে আর ছুরিতে ধার থাকলে যদি দুটোকে একসঙ্গে চিড়ে দেওয়া যায়, তবে আর একটা মজার কাণ্ড ঘটে। নিজের গলার রক্ত নিজের শ্বাসনালীতে ঢুকে চোখড হয়ে যান আপনি। ভেবে দেখুন, আপনি প্রাণপণে শ্বাস নিতে চাইছেন, ভাবছেন এইবার আপনার বিশ্বস্ত শ্বাসনালী অক্সিজেন এনে দেবে আপনার বুকে, অথচ সে তুলে আনে কেবল রক্ত, যেন আপনার শ্বাসনালী উন্মাদ হয়ে গেছে। খিলখিলে একটা হাসি ছড়িয়ে পড়ে রাস্তার উপরে। এতক্ষণে বৃষ্টি ধরে এসেছে। সামনে জলে ভেজা রাস্তাটা চোখে পড়ছে। রাস্তার ওপাশে সোডিয়াম ভেপারের হলুদ আলোটা নিশ্চিন্তে জ্বলছে। মিহি ঠান্ডা হাওয়া বয়ে যাচ্ছে গা ছুঁয়ে। কাছেই কোনো বাড়ির রেডিও থেকে ভেসে আসছে রবীন্দ্রসঙ্গীতের সুর। আজ সন্ধ্যাটা বেশ, তাই না? সিগারেটটা ফেলে দিয়ে বলল মেয়েটা। অনিন্দ উত্তর দেয় না। ভেজা আকাশের দিকে চেয়ে থাকে মেয়েটা। একসময় বলে, আপনি বললেন না তো, ফোনটা কাকে করছিলেন? পুলিশে? না, পুলিশের নাম্বারটা মনে নেই। রেডিওতে ঘোষণা করছিল আপনার কথা, ওদের হেল্পলাইনেই ফোন করছিলাম। এই, আমার কথা রেডিওতে বলেছে? এই, তুই চালান তো দেখি একবার। অনিন্দ আবার চালিয়ে দেয় ফ্রিকোয়েন্সিটা। এখন সেই ঘোষক ছেলেটা একটি কবিতা আবৃত্তি করে শোনাচ্ছে। কেউ যে কোথাও নেই, সকলে গিয়েছে মরে, সকলে গিয়েছে চলে, উঠান রয়েছে শুধু একা। শিশুরা কাঁদে না কেউ, রোগীরা হাঁপায় না তো, বুড়োরা কয় না কথা, থুবড়ো ব্যথার কথা যত। এখানে সকাল নাই, এখানে দুপুর নাই, এখানে জনতা নাই, এখানে সমাজ নাই, নাইকো মূর্খ ধাঁধা কিছু। আকাশে চাঁদের আলো, উঠোনে চাঁদের আলো, নীলাভ চাঁদের আলো, এমন চাঁদের আলো আজ। মন দিয়ে কবিতাটা শোনে স্নেহা। তারপর কি যেন ভেবে বলে, চলুন আমরা একটু হাঁটি। অনিন্দকে থতমত খেয়ে দাঁড়িয়ে থাকতে দেখে
তার হাত ধরে একটা টান দেয়। আরে চলুন না, ভয়ের কিছু নেই। পাঁচিলের উপর থেকে পুতুলটা এনে অনিন্দর হাতে ধরিয়ে দেয়। এটা রাখুন, পিয়ালি আবার এলে ওকে শান্ত করতে পারবেন না এটা না থাকলে। আপনি আপনি তাহলে ক্রাইং বেবি? কাঁপা গলায় জিজ্ঞেস করে অনিন্দ। ক্রাইং বেবি? সেটা কি? অনিন্দ ভেবে দেখে সিরিয়াল কিলারের নামটা তার নিজের দেওয়া নয়, সুতরাং সে নামটা যে তার চেনা হবে তা নাও হতে পারে। মন্ত্রমুগ্ধের মতো বেরিয়ে আসে অনিন্দ। এতক্ষণ বৃষ্টিতে গোড়ালি অবধি জল জমেছে রাস্তায়। দুটো মানুষের পায়ের আওয়াজ শোনা যাচ্ছে তার উপরে। অঝোর বৃষ্টি ঝরিয়ে আকাশ এখন পরিষ্কার। গোল পূর্ণিমার চাঁদ ফুটে উঠেছে একপাশে। জ্যোৎস্না ছড়িয়ে আছে রাস্তার উপর। একটু আগের কবিতাটার মতোই একটা রাত আজ। আপনার ট্রিগারটা কি? অনিন্দ হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করে। ট্রিগার? মানে যাদের এরকম স্প্লিট পার্সোনালিটি থাকে, তাদের একটা পার্সোনালিটি থেকে আরেকটায় যাবার কিছু একটা কারণ থাকে, সেটা কি বলে ট্রিগার। সেটা আপনার ক্ষেত্রে ঠিক কি? কেন, আপনি পিয়ালিকে মিস করছেন তাই না? তা খানিকটা। আর আমাকে ভয় লাগছে না? আপনার যদি আমাকে খুন করার হতো তাহলে এতক্ষণ অপেক্ষা করতেন না। তাছাড়া আজ রাতে ছুরিটা হারিয়ে ফেলেছেন কোনোভাবে, তাই না? অল্প হেসে ঘুরে দাঁড়িয়ে আবার হাঁটতে থাকে মেয়েটা। অনিন্দর মুখে একটা মিশ্র অভিব্যক্তি খেলে যায়। মেয়েটা আগের মতোই হাসতে হাসতে বলে, এই, আপনি বিয়ে করেছেন? মানে বউ আছে বাড়িতে? আসলে এমন কিছু হাতি ঘোড়া চাকরি তো করি না, একটু গুছিয়ে নিয়ে তারপর। কেন বলুন তো? না, ভাবছিলাম পিয়ালিকে নিয়ে এত সহানুভূতি। সহানুভূতি জিনিসটা আমার একদম পছন্দ নয়, জানেন। ভয়ের কিছু নেই, আরে আপনাকে নিয়ে এত আগ্রহ নেই আমার। আচ্ছা, এত রাতে পিয়ালি রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল কেন বলুন তো? ও একটা অ্যাসাইলামে থাকে। সপ্তাহখানিক হলো অ্যাসাইলামের পিছন দিকে সিঁড়িতে ভাঙাভাঙির কিছু কাজ হচ্ছে। রাত হলে সেখান থেকে নেমে রাস্তায় বেরিয়ে আসে। মনে মনে হিসেব করে অনিন্দ। এমন একটা অ্যাসাইলাম যা সিঁড়িতে ভাঙাভাঙির কিছু হয়েছে। অবশ্য ক্রাইম বেবি যদি ধুরন্ধর খুনে হয় তাহলে ভাঙা সিঁড়ির ব্যাপারটা মিথ্যে। আপাতত তার কোনো কথাকেই বিশ্বাস করা যায় না। পিয়ালি কোথায় থাকে সেটা একমাত্র পিয়ালি থেকেই জানা সম্ভব, কিন্তু পিয়ালিকে আবার ফিরিয়ে আনতে গেলে ট্রিগারটা জানতে হবে। কি করে পার্সোনালিটি চেঞ্জ হয় মেয়েটার? মাথা হাতড়ে উত্তর খুঁজতে থাকে অনিন্দ। এই ধরনের মানসিক রোগীদের পার্সোনালিটিগুলো ইমোশনাল স্ট্রেস থেকে জন্মায়। এমন একটা কিছু যদি করা যায় যাতে পিয়ালির সত্তাটা উত্তেজিত হয়ে ওঠে। বিদ্যুৎ খেলে যায় অনিন্দর মাথায়। পিয়ালির মেয়ে মিনি, এখনো তার হাতেই আছে পুতুলটা। খানিকটা দূরে গিয়ে সেটা মাটির ওপর আছড়ে ফেলে অনিন্দ। পর মুহূর্তেই পাশে পড়ে থাকা একটা পাথর তুলে নিয়ে আঘাত করে পুতুলের মাথার উপর। এটা কি করছেন আপনি? আহত বাঘের মতো হিংস্র চিৎকার করে ওঠে স্নেহা। অনিন্দ উত্তর দেয় না, আবার আঘাত করে। Stop it! মেয়েটার চিৎকারে আকাশ কেঁপে ওঠে। পারবেন না, পারবেন না। নখ দিয়ে আমার ল্যারিংস ছিঁড়তে পারবেন না, তার জন্য ছুরি দরকার। দুটো হাত তুলে অনিন্দর দিকে ছুটে আসতে যায় মেয়েটা, কিন্তু কয়েক পা এসেই দু হাতে মুখ ঢেকে মাটির উপর আছড়ে পড়ে। হিংস্র চিৎকারের শব্দটা মুহূর্তে করুণ আর্তনাদে পরিণত হয়। আমার বাড়ি না, আপনার বাড়ি। উত্তর দিতে গিয়েও থেমে যায় অনিন্দ। অসঙ্গতিটা ধরা পড়েছে তার কানে। অস্ফুটে উচ্চারণ। সম্ভবত লিলি বলেও কেউ ছিল না। চোয়াল শক্ত হয়ে ওঠে তার। যে করেই হোক খুঁজে বের করতে হবে পিয়ালিকে। এত রাতে একটা মেয়ে এভাবে রাস্তায় ঘুরে বেড়ালে মেয়েটাকে কি ভালোবেসে ফেলেছে ও? পিয়ালি, পিয়ালি, আমার কথাটা বোঝার চেষ্টা করো প্লিজ। চিৎকার করে ওঠে অনিন্দ। বাতাস ধীমে তালে বইতে থাকে। কোনো উত্তর আসে না।
পরের আধ ঘন্টা উত্তর কলকাতার অলিতে গলিতে ছুটে বেড়াতে থাকে অনিন্দ। কপার লেনের আশেপাশের কানা গলিগুলো হানা বাড়ির মতো হাঁ করে আছে। ব্ল্যাক হোলের মতো গিলে খেয়েছে পিয়ালিকে। ঘণ্টাখানেক পর অনিন্দ ক্লান্ত হয়ে একটা পাঁচিলে হেলান দিয়ে দাঁড়িয়ে পড়ে। ফোনটা বের করে একবার দেখে। কিছু একটা খটকা লাগে তার, কিন্তু সেটা ভাবার আগেই একটা চাপা শব্দ কানে আসে। কান্নার আওয়াজ, একটা বাচ্চার কান্নার আওয়াজ। একটু আগে স্নেহা যেমন করে হেসেছিল। পিয়ালি, পিয়ালি, শুনতে পাচ্ছ? প্রায় ছুটে সেদিকে এগিয়ে যায় অনিন্দ। খটকাটা তার মাথা থেকে উবে গেছে। অন্ধকারের বুক থেকে ভেসে আসছে কান্নাটা। পিয়ালি, 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 আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে সন্দেহ করে। সামনে এগোতে গিয়েও থমকে যায় অনিন্দ। পেছনে একটা পায়ের আওয়াজ শুনতে পেয়েছে। পিয়ালি যদি সামনে এসে দাঁড়িয়ে থাকে, তাহলে পেছনে কে? সে পেছনে ঘোরে। পিয়ালি দাঁড়িয়ে আছে। অবাক হয়ে তাকায় তার দিকে অনিন্দ। তুমি এখানে? তাহলে মুখ ফিরিয়ে সামনের অন্ধকারের দিকে ফেরে অনিন্দ। কাঁপা কাঁপা আঙুলে অন্ধকারের ভিতরে নির্দেশ করে পিয়ালি। একটা শব্দ বেরিয়ে আসে তার মুখ থেকে। ওই যে লিলি। কান খাড়া করে অনিন্দ শোনে সামনে থেকে একটা চাপা গলার স্বর ভেসে আসছে। চিনতে পারে সে একটু আগের শোনা সেই কবিতার কয়েকটা লাইন। হেঁটেছি অনেক পথ, আমার ফুরালো পথ, এখানে সকল পথ তোমার পায়ের পথে গিয়েছে, নীলাভ ঘাসে মুছে। কবিতাটা শেষ হতেই দুটো শক্ত হাতের ধাক্কায় রাস্তার উপর আছড়ে পড়ে অনিন্দ। সামনে তাকিয়ে দেখে একটা ছায়ায় ঢাকা মূর্তি এগিয়ে আসছে তার দিকে। মূর্তির এক হাতে ধারালো ছুরি, অন্য হাতে একটা ইঞ্চি পাঁচেকের পুতুল। লীলাময় কুহু আমার মায়ের দেয়া নাম, বাবা ডাকতো লিলি। গলাটা চিনে অনিন্দ। হঠাৎ করে খটকাটা ভেসে ওঠে তার চোখের সামনে। যে ফোনটা তার কাছে এসেছিল সেটা কোনো রেডিও স্টেশনের রেজিস্টার্ড নাম্বার নয়, পার্সোনাল নাম্বার। মানুষটার মুখটা এখনো ঢেকে আছে অন্ধকারে। শুধু গলাটা চেনা লাগছে, ভীষণ চেনা লাগছে। কবিতার লাইনগুলো মনে পড়ে যায়। হ্যাঁ, এই গলাতেই শুনেছিল কবিতাটা। তুমি যে রয়েছ কাছে, ঘাসে যে তোমার ছায়া, তোমার হাতের ছায়া, তোমার শাড়ির ছায়া ঘাসে, আকাশে চাঁদের আলো, উঠোনে চাঁদের আলো, নীলাভ চাঁদের আলো, এমন চাঁদের আলো আজ। এই কবিতাটা শুনলে আমার নিজের মা বাপের কথা মনে পড়ে জানেন। বাপটা বেওড়া ছিল, মেয়ের শখ ছিল তার, কিন্তু হয় ছেলে। যত দিন যায় তার মেয়ে সন্তানের শখ বেড়ে উঠতে থাকে। পাগলা হয়ে যায় শালা। ছেলেটাকেই অ্যাবিউজ করে কয়েকবার। অ্যাবিউজ বোঝেন তো আপনি? মানে ছেলেটা বলে চলেছে কথাগুলো। এই মুহূর্তে তার হাত ঘোরাফেরা করছে অনিন্দর বুকে, কোমরে। ছুরিটা উঠে এলো ছেলেটার হাতে ধরা পুতুলটার গলার কাছে। পুতুলের মাথাটা খসে পড়ল ধর থেকে। হারামিটা আমাকে মেয়ে বানাতে প্রতিদিন হরমোনাল ইঞ্জেকশন পুট করত। ওই ইঞ্জেকশনগুলো আমার নাড়কে শেষ করে দিত। গলাটা মেয়েলি হয়ে যেত, আমার শরীরটা কষ্ট হতো ভীষণ ভীষণ। একটু পরে আপনার যেমন হবে। মাকে বলতাম জানেন, আমাকে এর হাত থেকে বাঁচাও, কিন্তু মাও শালা জানতো একবার এসব খবর বাজারে এলে বাবার জেল হাজত হয়ে যাবে, মান সম্মান সব ভোগে যাবে। শেষে একদিন সবাই জানলো। ততদিনে আমিও শালা বেওড়া হয়ে গেছি। কিন্তু 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 আমি কি করেছি আপনার? আমি কি করেছি? করবি, আজ না হোক কাল করবি, কারো না কারো বাপ তো হবেই, তাই না? ওই যে বললাম, ঘাসে যে তোমার ছায়া, তোমার হাতের ছায়া, তোমার শাড়ির ছায়া ঘাসে। কিন্তু আমি
একটা সরু ছুরির ফলা অনিন্দর গলাটা চিরে দিল। বকবকিয়ে রক্ত বেরিয়ে এলো সেখান থেকে। রক্তাক্ত অসহায় চোখে মৃত্যুর আগে শেষ একবার পিয়ালির দিকে তাকালো অনিন্দ। ভ্রুক্ষেপ নেই পিয়ালির। মেয়েটা আবার সেই আগের লালাবাই গেয়ে কাঁদতে কাঁদতে পুতুলের মাথাটা এক মনে জোড়ার চেষ্টা করছে। সেটা আর জুড়বে না। মিনিট 10 পর কপার লেনের লাগোয়া খানাগলিতে পড়ে থাকে অনিন্দর নিথর দেহটা। বৃষ্টির জমা জলে শরবতের মতন মিশতে থাকে রক্তের স্রোত। তার থেকে একটু দূরে পড়ে থাকে একটা মাথা কাটা পুতুলের দেহ। কাছেই কোনো বাড়ির দোতলায় একটা শিশুর কান্না শোনা যায়। কেন কাঁদছে কে জানে? শিশুরা অকারণেই কাঁদে।